সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি। আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি আইন এবং গণমাধ্যম এবং সাম্প্রতিক যে ইস্যুগুলো রয়েছে সব কিছু নিয়ে আসলে আমরা আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে তিনজন অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিব। আমার একেবারে শেষে রয়েছেন অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এবং মাঝখানে রয়েছেন মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক, এবং আমার একেবারে ডানে রয়েছেন জনাব আবু হেনা রাজ্জাকি, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আপনাদের তিনজনকে এশিয়ানের স্টুডিওতে স্বাগত। সঙ্গত কারণেই আমরা আইন এবং গণমাধ্যমের বাইরে যেহেতু কিছু নাই, প্রথমে আমরা গণমাধ্যমের ভূমিকা আসতে চাই। আমরা যদি একেবারে সব শেষ বিষয়টি আলোচনা করি, যে আজকেও আমরা দেখেছি জাতীয় সংসদ ভবনের সামনে নারীরা আন্দোলন করেছে, যে আসলে সিগারেট খাওয়া নিয়ে যে একটি বিষয় শুরু হয়েছে, যে প্রকাশ্যে সিগারেট খাওয়া বা সিগারেট খাওয়ার যে আইন রয়েছে বা স্মোকিংয়ের যে আসলে বাংলাদেশের ল রয়েছে, সেগুলো যেমন আলোচনা আসছে, ঠিক তেমনি একজন নারী যদি সিগারেট খেতে চায়, পুরুষের ক্ষেত্রে যদি সমস্যা না হয়, নারীর ক্ষেত্রে কেন সমস্যা হবে? এই বিষয়টি আসলে গণমাধ্যমের যেভাবে চাউর হয়েছে সেটি নিয়ে আসলে জনাব মাহবুব আলম, আপনার কাছে আমি যেতে চাই যে আসলে এই বিষয়গুলো, এটি একটি ছোট্ট ইস্যু, কিন্তু এটিকে কেন্দ্র করে অনেক বড় ঘটনা ঘটে যেতে পারে। সেই জায়গায় আসলে আমরা এই বিষয়টিকে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাড্রেস করেছেন, সেটি আপনি কিভাবে দেখছেন? আসলে আমার মনে হয় যেটা স্বরাষ্ট্রমন্ত্রী তো কাজ না, উনি কোনো কাজ করেন না। উনি যদি কাজ করতেন তাহলে গত কয়েক মাসে এইভাবে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতো না। স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু দিনে রাতে কাজ করছেন, রাতেও আমরা দেখেছি। হ্যাঁ, রাতে কাজ করেন, এরকম রাতে এই ধরনের কাজ মানে কি, যতক্ষণ আমি কাজ, যেটা ফিজিক্সের তত্ত্ব অনুযায়ী আমরা এই টেবিলটা যদি সরাতে না পারি, সারাদিন ধরে ধাক্কাই, তাতে কোনো লাভ হবে না। যত সরে যাওয়ার সাথে সাথে ওইটুক বোঝা গেল একটু কাজ হলো। স্বরাষ্ট্রমন্ত্রীর কাজটা হচ্ছে এইরকম কাজ। এই সিগারেট খাওয়া, না খাওয়া, প্রকাশ্য খাওয়া, গোপনে খাওয়া, এগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর কাজের মধ্যে পড়ে না। এটা আমাদের দেশের সংস্কৃতি। সেটা হচ্ছে এই যে একটা দীর্ঘকাল ধরে আমাদের এখানে ধূমপান চলে আসছে, এমনকি গ্রামের মহিলা পর্যন্ত ধূমপান করেন, তারা বিড়ি খেতেন, এখনও খান। তো এখন ঘটনা হচ্ছে যে কে ধূমপান করলো না, ধূমপান বিরোধী যে আন্দোলন আছে, আমি ধূমপান বিরোধী আন্দোলনটাকে জোরদার করলেই হয়, আর তো কিছু লাগে না। আর প্রকাশ্য ধূমপানের বিষয়, এইটা নিষিদ্ধ করার বিষয় না। আইনের একটা আইন আছে আমাদের এখানে, 50 টাকা ফাইনের আইন আছে, তার তো কোনো কার্যকারিতা নাই। তাহলে এইটা নিয়ে হইচই করার কি অর্থ আছে? আর ছেলেরা যদি খেতে পারে, মেয়েরা খেতে পারবে না কেন? এটা হচ্ছে মৌলবাদী বা সাম্প্রদায়িক যে শক্তি আছে, এটাকে উস্কায় দেয়। আপনাকে মনে রাখতে হবে, আমাদের দেশে একসময় এই রমজানের সময়, রমজানের পবিত্র কখনোই ক্ষুণ্ণ হয় নাই। তাহলে কি আমরা মুসলমান ছিলাম না? এরশাদ সামরিক স্বৈরাচারে এসে প্রথম এই রোজার সময় দোকানপাট বন্ধ করে দিল, হোটেল রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না। এ তো ক্ষতি করছে, এতে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছে, মৌলবাদ উস্কে দিচ্ছে, ধর্মান্ধতা উস্কে দিচ্ছে, এবং এতে করে এখানে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, মৌলবাদী রাজনীতি করে, জামাতের রাজনীতি করে, আরও যারা ওই সমস্ত রাজনীতি করে, যারা দেশের ক্ষতি করছে, তাদেরকে উস্কে দিচ্ছে। আমি মনে করি এটা কোনো ইস্যুই হওয়া উচিত না। স্বরাষ্ট্রমন্ত্রী অহেতুক এটাকে উস্কে দিয়েছে তিনি কথা বলে। গণমাধ্যমের ভূমিকা কি ছিল এখানে? গণমাধ্যম, আমরা এই সংবাদটা দেখেছি যে ফলাও করে প্রচার করতে হয়। গণমাধ্যমের কাজ হলো তো প্রচারই করা। গণমাধ্যমের দায় নেই, রাষ্ট্রের প্রতি গণমাধ্যমের কোনো দায় নেই। দায় আছে বলেই তো করেছে। কারণ এই যে স্বরাষ্ট্রমন্ত্রী কাজের কাজ না করে অকাজের কাজ করছেন, এটাকে গণমাধ্যম সামনে তুলে ধরেছে। এটাই গণমাধ্যমের কাজ। ধন্যবাদ জানাব ভাই আপনাকে। অ্যাডভোকেট পারভিন কাউসার মুন্নি, আপনার কাছে যেতে চাই যে আসলে বাংলাদেশের আমরা দেখেছি যে আইনের কোনো শেষ নেই। আমরা একেবারে শুরু থেকে যদি বলি যে এই যে সিগারেট খাওয়ার আইনও কিন্তু আপডেট হয়েছে, আমরা সবশেষ দেখেছি, এবং 50 টাকা জরিমানার বিষয় এসছে। এরকম প্রতিটি ক্ষেত্রেই, যেমন জেব্রা ক্রসিং ভায়োলেট করলে জরিমানা রয়েছে, হেলমেট পরিধান না করলে জরিমানা রয়েছে, বাজারে সিন্ডিকেট যারা করে তাদের জরিমানার ব্যবস্থা রয়েছে। তাহলে প্রত্যেকটি স্টেপেই আমরা দেখছি যে একটা ক্ষতিপূরণ বা জরিমানা রাষ্ট্রের পক্ষ থেকে একটা শাস্তির বিধান রয়েছে। সেই বিধানগুলো যদি নাগরিক হিসেবে একজন আমি না মানি, সেই দায়টা আসলে আইনের নাকি সাধারণ নাগরিকের কার? ধন্যবাদ সঞ্চালক সাহেব। অ্যাকচুয়ালি আমরা তো অনেক কিছু আমরা স্বাভাবিকভাবে আমরা মেনে চলি। আইন যদিও তৈরি হয়েছে, আমাদের সাধারণ মানুষ আইনের তোয়াক্কা করে না। কিন্তু রমজান মাসটা একটু ভিন্ন মাতৃকতায়, আমরা যেহেতু মুসলিম অধ্যুষিত দেশ, সেক্ষেত্রে আমরা এইসব ধর্মীয় বিধানগুলো আমরা রমজান মাসে বেশি আমরা ফলো আপ করি। তাই এই সিগারেট খাবার বিষয় বলেন, ধূমপান বলেন,
এটা ধূমপানটা আমাদের নারী বলেন পুরুষ বলেন সবাই করে আসছে, কিন্তু আমরা তো আইনের তোয়াক্কা করি না। আজ গণমাধ্যম আমাদের যেমন আমাদের জন্য অনেক প্রশান্তির বিষয়, আবার গণমাধ্যম আবার মানুষের জন্য অনেক অস্বস্তিকর বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেমন আমরা বর্তমান যে পরিস্থিতি, আইনশৃঙ্খলা বাহিনীর যে অবনতি হয়েছে, শুধু আমরা বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট কন্টিনিউ করছে, শুধু শব্দ চয়নের মধ্যেই চলে গেলে চলবে না। আমাদের কার্যকরী ভূমিকা পালন করতে হবে। আমাদের দায়িত্ব পালন করার মতো এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনেক বড় বড় কাজ আছেন, যেখানে যেই 5 আগস্টের পরে যে পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, এরপরে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অত্যন্ত খারাপ। দেশের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না। এটার জন্য আমাদের যেই প্রয়োগ দরকার, যে নীতিমালা দরকার, সেটাতে না করে আমাদের সাম্প্রদায়িক এইসব দাঙ্গা হাঙ্গামাকে উস্কে দেওয়ার জন্য এইসব প্রসঙ্গগুলো এসছে, এবং গণমাধ্যমের কাজগুলো উঠিয়ে দেয়া, এগুলো জনসম্মুখে জনগণকে চরম ভোগান্তির মধ্যে আনা। যেমন আমরা চলাফেরা রমজানের দিনে খুব কষ্ট হয়, এটা জনসাধারণের দুর্ভোগের একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এই 5 আগস্টের পরে যে সরকার ক্ষমতায় এসছে, হাজার হাজার রক্তের বিনিময়ে এই রক্তের উপর দিয়ে যারা এই পতাকা উড়িয়েছে, সেটা শুধু আমরা এভাবে উপলব্ধি করলেই চলবে না। আমরা চাই এটার আইনের যথাযথ প্রয়োগ করা। গণমাধ্যমকে তো দায়িত্ব পালন করতেই হবে, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরও বেশি সক্রিয় হতে হবে, আরও বেশি স্পর্শকতার জায়গাগুলোকে টাচ করতে হবে। যদিও স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটু হ্যাংলায় পরিণত হয়েছে জনসম্মুখে, কারণ আমরা যেটা চেয়েছি আমরা যে এই সরকার আমাদের অনেক আশা আকাঙ্ক্ষার প্রতীক হবে, কিন্তু সে আশা আকাঙ্ক্ষার অবস্থায় আমরা পৌঁছতে পারিনি। শুধু শব্দচয়ন, অপারগতা, দুর্বলতা এগুলোই প্রকাশ করছে। আমরা চাই একটা নির্বাচিত সরকারের মাধ্যমে এই অবস্থার অবনতি ঘটুক। যখনই নির্বাচিত একটা সরকার আসবে, তখনই গণতন্ত্রের চর্চা হবে, তখনই আমরা গণতন্ত্রকে মূল্যায়ন করতে পারবো, এটা উপভোগ করতে পারবো, এবং আমরা 5 আগস্টের যে মর্মকথা সেটা আমরা উপলব্ধি করতে পারবো। মুন্না ভাই, একটু ইন্টারাপ্ট করি। আপনি যেমনটি বলছিলেন যে নির্বাচন, আমরা সবশেষ আজকে যদি সার্জিস আলম সমন্বয়ক অন্যতম, তার কথা যদি ধরে প্রশ্ন করি আপনাকে, তিনি বলেছেন যে পতিত স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না ঝোলানো পর্যন্ত নির্বাচন নয়, এরকম একটি কথা উনি বলেছেন। এটি একটি বিষয়। পাশাপাশি আমি যদি একটু পেছনে যাই, আমরা বাড্ডায় একটা রেনু বেগম নামে একটা মেয়ের কথা জানি, যে বাচ্চাকে স্কুলে ভর্তি করতে গিয়ে তাকে গণপিটুনিতে হত্যা করা হয়, সে জানতোই না কেন তাকে মারা হয়েছে। তো এইরকম একটি বিষয়। এবং বর্তমান সময় যদি আমি বলি যে আসলে ধর্ষণ এবং হত্যা, আমরা দেখছি যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, বিভিন্ন জায়গায় মব জাস্টিসের শিকার হয়ে কিন্তু অনেককে প্রাণ দিতে হচ্ছে। তো সব মিলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং আমাদের বর্তমান সংস্কার, সব মিলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু বলেছেন, প্রধান উপদেষ্টা, যে এখনও সংস্কার শুরুই হয়নি। তাহলে কবে আসলে আমরা নতুন যে বাংলাদেশের স্বপ্ন দেখছি, সেটি কবে নাগাদ আমরা দেখতে পাবো? অ্যাকচুয়ালি আমরা যে অবস্থায় এখন এসেছি, 5 আগস্টের পরে আমাদের যে আশা আকাঙ্ক্ষার যে প্রতিচ্ছবি আমরা দেখার কথা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। কারণ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে 31 দফা রাষ্ট্র কাঠামোর জন্য তৈরি করেছেন, এটা 2023 সনে 13 আগস্টে এটি উনি ঘোষণা দিয়েছেন। সেটা টেকনাফ থেকে তেতুলিয়া এবং রূপসা থেকে পাথরিয়া পর্যন্ত সবার হাতে হাতে মুখোমুখি চলে গেছে। এতদিন পরে সেটি এখন রাষ্ট্র কাঠামো এবং সংস্কারের পর্যায়ে এসে পড়ছে। এই সংস্কারটাই রাষ্ট্র কাঠামো, আমাদের যে 31 দফা, এটার মধ্যেই সব কিছু আছে। আমরা একটা জিনিস স্পষ্টভাবে দেখতে চাই যে 1215 সালে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে যে ম্যাগনা কার্টা, সেই ম্যাগনা কার্টা এবং 31 দফা পরিপূরক, একই জিনিস। আজ বর্তমান সরকার যেটাকে বলছেন সংস্কার, এখন এই বিষয়গুলো যদিও আমাদের প্রধান উপদেষ্টা বলছেন এখনও সংস্কার শুরু হয়নি, যারা শুরুই করতে পারবেন না তারা শেষও করতে পারবেন না। একটা জিনিস খুব স্পষ্ট, আইনশৃঙ্খলা বাহিনীর যেভাবে অবনতি হচ্ছে, বিশেষ করে আমি দেখেছি মোহাম্মদপুর এলাকা, আমার পাশের এলাকা, সেখানে প্রতিদিন একেবারে ইয়াং ছাত্রী এবং মা, ওয়াইফ হাজব্যান্ড রিক্সায় যাচ্ছে, ওরা বিভিন্নভাবে যেভাবে লাঞ্ছিত হচ্ছে প্রতিনিয়ত, এটার কিন্তু কোনো এখনো পর্যন্ত কোনো সুরাহা হচ্ছে না। যদিও কালকে এক কমিশনার বলেছেন যে গত জানুয়ারি মাসে যা হয়েছে, ফেব্রুয়ারি মাসে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা হয়েছে,
কিন্তু আমি দেখতে পেলাম যে গত সপ্তাহে আমি যখন ধানমন্ডি থানাতে গেলাম, মডেল থানাতে একটা কাজে, উনি বললেন যে গত রাত্রে আপনি কি জানেন গত রাত্রে 13টা গ্রুপ ঢুকেছে ধানমন্ডিতে। আমরা তো পাগল হয়ে গেছি। খুবই আশঙ্কার বিষয়। মুন্নাফা, আপনার কাছে আমরা আবারও আসবো। ধানমন্ডি আসলে একটি সেন্সিটিভ আলোচনার বিষয়। আমরা জনাব আবুনা রাজ্জাকি ভাই আপনার কাছে যেতে চাই। আমরা কিন্তু খুবই স্পষ্ট, সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতা বিপন্ন হতে পারে। উনি আবারও দ্বিতীয়বার বলেছেন যে আপনারা হয়তো আমাকে দোষারোপ করবেন, আমি যদি আপনাদেরকে স্মরণ করিয়ে না দেই, আপনাদের এই কাদা ছোড়াছুড়ি যদি বন্ধ না হয় স্বাধীনতা বিপন্ন হতে পারে। ঠিক এই মুহূর্তে আমরা দেখছি আজকে সার্জিস আলম বলছেন কোনো নির্বাচন নয় যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে আমরা না দেখব। তো এই জায়গায় আসলে এখনো কাদা ছোড়াছুড়ি চলছে কিনা, তাহলে কি আমাদের স্বাধীনতা আশঙ্কা যেটি করেছেন সেনাপ্রধান সেটি আসলে আমাদেরকে সবশেষ কি পরিণত হবে? ধন্যবাদ আপনাকে এবং আমার দুজন বিজ্ঞ সহ আলোচক এবং আপনার এশিয়ান টিভির দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। যে প্রসঙ্গটা আপনি আনলেন, সেনাপ্রধান বলেছেন যে স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। আমার প্রথম প্রশ্ন, এখানে আমার প্রসঙ্গটা কোথায়? আমাদের এখানে 5ই আগস্ট আমরা বাংলাদেশের সবাই মিলে, যেহেতু আমরা একটা দাবি করতেছি, আপনি, আমি, উনি, সম্মিলিত প্রয়াস, সবাই মিলিত হয়ে আমরা আমাদের সরকার প্রধানরে তাড়াই দিছি। আচ্ছা, তাড়াই দিছি কেন? ইট ইজ অ্যাবসলিউটলি আওয়ার ইন্টারনাল ইস্যু। বিনা বিচারে হত্যা, গুম ইত্যাদি ইত্যাদি যে আইনের কথা আপনি বলতেছেন, সে টোটালটা রাষ্ট্রযন্ত্রে বৈশা বিকৃত মস্তিষ্কের মানুষ হিসেবে আইনগুলাকে লঙ্ঘন করেছে। উনি একটা সুস্থ মস্তিষ্কের মহিলা হইলে একজন ব্রিগেডিয়ারে নিয়ে আপনার 8 বছর আপনার ইয়েতে রাখতে পারেন না, এবং সেটা আর্মিরা সবাই জানতো। এটা লুকোচুরি না, তামাশা নয়। আপনি করেন না একটা, তাহলে পুলিশে ধরে কেমনে? আপনি জাল নোট বানান, ধরে কিভাবে? আপনি ইয়াবা বিক্রি করেন, ধরে কিভাবে? তাহলে আপনি আয়নাঘর ধরতে পারলেন না কেন? তার মানে হচ্ছে সুপরিকল্পিত রাষ্ট্রীয়ভাবে বেআইনি কর্মকাণ্ড। তা রাষ্ট্রীয়ভাবে যখন বেআইনি কর্মকাণ্ড করবেন এবং সেটার জের চলছে 16 বছর, 16 বছরের জের কি আপনি মাত্র 2-4-6 মাসে শেষ করে ফেলবেন? বাংলাদেশে আমরা 3টে অভ্যুত্থান দেখেছি। এরশাদ সাহেবের অভ্যুত্থান দেখছি, তারপরে আওয়ামী লীগ বিএনপির 96 সালে তাদের পতন আমরা দেখছি। থার্ড যদি ধরি, শেখ হাসিনা। কোনো পতনের পরে কি বায়তুল মালের খতিব পালাইছে? কোনো পতনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালাইছে? কোনো পতনের পর পুলিশ 3 ভাগ হয়ে 1 ভাগ পলাতক, 1 ভাগ বিদেশ, আর 1 ভাগ চাকরিতে আসে নাই? পাইছেন? পান নাই। তাহলে আপনি সেই জায়গাটায় সরকার দায়িত্ব নিছে। হ্যাঁ, আগেরগুলা কি বৈশা আরামসে একটা নির্বাচন করে চলে গেছে, আর এখন ইনি কি করবেন? এখনো তো পুলিশ মাঠে নাই, কথার কথা বলছি। বাস্তবিক অর্থে পুলিশ মাঠে নেই। 2, আপনি বলতেছেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে। তো স্বাধীনতা সার্বভৌমত্ব যদি বিপন্ন হতে পারে, আমাদের যে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলো আছে, আমি নতুন দলটা বাদ দিলাম, তার আগের যেগুলো ছিল, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত দলের অন্যান্য যা দলগুলো যারা আছে, তারা এখন পর্যন্ত কেউ প্রশ্ন করছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার মতো পরিস্থিতি কি আসলো? আমি এখন পর্যন্ত তো কোনো রাজনৈতিক দলের কাছ থেকে এই প্রশ্ন পাইনি। আপনারা পেয়েছেন কিনা আমি জানি না। না, এবং এরপর আমরা পলিটিক্যাল পার্টিগুলোর কোনো এক জায়গায় বসে আলোচনা করতেও দেখি নাই। কারণ এটা তো দেশের ক্রান্তি লগ্ন। মানে হাসিনার পতন হওয়ার পরে তার চেয়েও খারাপ অবস্থা তাইলে এইটা, যে ইন্ডিকেশন গিভেন বাই দ্য চিফ অফ আর্মি। তো চিফ অফ আর্মি যদি বলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, সেখানে রাজনৈতিক দলগুলো বসছে? একবারও বসে নাই। 2, কোনো ওপিনিয়ন পাস করেন নাই। যেই রাজনীতিবিদগুলো দেশ চালাবে কালকে বাদে পরশু নির্বাচন হলে, সেই রাজনীতিবিদরা যখন সেনাপ্রধান ডাকে তখন কোস্টারে চড়ে তার বাসায় যায়। একবারও কি প্রশ্ন করছে আমি রাজনীতিবিদ, হোয়াই শুড আই গো দেয়ার? রাদার আর্মি চিফ শুড কাম টু আস। অফকোর্স। অন দ্য আদার হ্যান্ড যদি বলতো যে রাষ্ট্রপতি ভবনে যাব, সেটা একটা কথা ছিল। তাইলে যিনি আমার আন্ডার কমান্ড থাকবেন, আমি দেশ চালাবো, তিনি আমাকে ডাকতেছেন এবং আমি যাচ্ছি। আপনি আমাকে জাস্ট টেল মি, এই কোম্পানির যে চেয়ারম্যান বা এমডি আছে, এই কোম্পানির কোনো অফিসের কারো অধিকার আছে বলার যে মিস্টার হারুন কেমন আছেন? পারে? ক্যান এনিবডি অ্যাড্রেস মিস্টার হারুন আমার বেতন বাড়ছে না? নো। বাট আমি বলতে পারবো, যেহেতু আমি আলোচক, আমি ডক্টর ইউনুসকে এখানে বসে 10 বার বলতে পারবো ডক্টর ইউনুস, কিন্তু ডক্টর ইউনুসের আন্ডার কমান্ড কেউ বলতে পারবেন? বাট ইট ইজ হ্যাপেনিং ইন বাংলাদেশ। এটার মানে হচ্ছে যে if you do not maintain the law, একটা আবেগের জায়গা থাকতে পারে, একটা ইমোশনাল, you cannot lead the state with emotion. ইমোশন যেটা কাজে লাগে সেই ইমোশনটা আমি বলছি। রাজনীতিতে ইমোশন কাজে লাগে না, বাট হাসিনাকে সরানোর জন্য যে ইমোশনটা ছিল সেটার প্রয়োজন ছিল।
কিন্তু সেনাপ্রধানের Emotional- ভূমিকা আমরা যদি দেখি আমি তাহলে সেনাবাহিনীকে টানি নেই তো আপনি বলছেন, আমি আই এম নট টেলিং, আমি যা বলার বলেছি। ইউ ক্যানট, আই ক্যান অ্যাড্রেস ডক্টর sure, ইউনূস, sure. বাট আন্ডার কমান্ড পুলিশের আইজিপি রে গিয়ে তার এক এসপি বলতে পারবে আইজি সাহেব শোনেন, পারবে? আইজি শব্দ উচ্চারণ করতে পারবে না, No. হোয়াট এভার ইট ইজ। এটার মানে বোঝাচ্ছি এই, আপনি টপ যদি ল ব্রেক করে বটম মানবে না। কেন আমি বলি, ইউ আর কিপিং সাম অ্যালকোহল ইন ইউর ফ্রিজ। এখন আপনি মাঝে মাঝে এই অ্যালকোহল নিয়ে পার্টি করেন, বাসায় খাচ্ছেন দাচ্ছেন, মডার্ন ফ্যামিলি আপনার। এখন আপনার ছেলে ওখান থেকে ফ্রিজ থেকে বের করেছেন অ্যালকোহল খাবে, আপনি কি নিষেধ করতে পারবেন? সুযোগ নেই। So you must maintain the law. So if you cannot maintain the law, you cannot impose anybody. No, you don't have the right even. আপনাকে ল মানতেই হবে। Nobody is beyond law. শেখ হাসিনা কিন্তু পতন হয়েছে বিকজ অফ ল মানেনি তাই। বাংলাদেশ সংবিধান শেখ হাসিনা পায়ের তলায় রেখে দেশ চালিয়েছে, 70 অনুচ্ছেদ বানিয়েছে। টোটাল দেশের সমস্ত রাজনৈতিক দল নীরব ছিল। আজকে যে রাজনৈতিক দলগুলো বলতেছে আমরা এটা করব সেটা করব, তাদের টপ নেত্রীকে একেবারে ইনোসেন্ট একটা ভুয়া মামলায় 7 বছর জেল খাটিয়েছে। এর চেয়ে বড় ব্যথার জায়গা তো তাদের থাকার কথা না। হোয়াট দে ডিড ফর দেয়ার লিডার। তারা তো জেল জুলুম অন্যায় Whatever it মামলা is. করে- এখন আপনি যুদ্ধে গেছেন, যুদ্ধে যাওয়ার পর আপনি 5 জন লোক গেছে, 2টা থাপ্পড় খাইয়া অথবা সাউন্ড গ্রেনেড মারছে, তারপরে এসে বলতেছেন গেছিলাম, থাপ্পড় দিছে আর সাউন্ড গ্রেনেড দিছে তাই চলে আসছি, এটা কি বিপ্লব হবে? সো ইউ মাস্ট গো ফরওয়ার্ড, দেন আপনি লিডারশিপ। আপনি যখন আপনার অধিকার নিতে পারেন না, আপনি রাষ্ট্রের অধিকার কি নিবেন? 18 কোটি লোকের অধিকার কি নিবেন? পারবেন না। ল ক্যান পুট এ ব্রেক অন ক্রাইম, ইট ক্যানট চেঞ্জ দ্য অ্যাটিটিউড অফ ম্যান। আর আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই আপনাদের মনে আছে আইন এবং গণমাধ্যম। এ বিষয়ে আমরা জনাব রাজ্জাকী আপনার সাথে কথা বলছিলাম বিরতির আগে, এবং আবারও একটু আপনার কাছে জানতে চাইবো যে আসলে একজন নাগরিক হিসেবে বর্তমান বাংলাদেশকে আসলে সঠিক নির্দেশনা দেওয়া প্রত্যেকেরই দায়িত্ব। যে জায়গায় আইন মেনে চলা যেমন দায়িত্ব, ঠিক তেমনি যারা আইন প্রণেতা রয়েছেন বা আইন বাস্তবায়ন করবেন মাঠে, তাদেরও একই দায়িত্ব রয়েছে। আপনার আমার এবং প্রত্যেকের যে দাবি সেটি হচ্ছে একটি সুন্দর নিরাপদ বাংলাদেশ গঠন করা এবং অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নতুন সরকারের হাতে এই দেশকে তুলে দেয়। তো সেই জায়গা থেকে এখন আমাদের কোন কোন জায়গায় গ্যাপ রয়েছে যদি আপনি খুবই সংক্ষেপে স্পষ্ট করেন। আমি সিম্পল কথা বলি, আপনি যে সরকারের হাতে দায়িত্ব তুলে দিলেন বললেন, বা সরকার বলতেছে আমাকে ছাত্র নিয়োগ দিছে বললেন, অথবা সরকার বলতেছে আমাদের দলমত নিয়ে সবাই আমাকে নিয়োগ দিছে, ভালো কথা, কোনো সমস্যা নাই। একটা রাষ্ট্র যদি 3টা ভাগে পাওয়ার থাকে, দেশটা চলে কেমনে? ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকার, আর রাষ্ট্রপতি বহাল তবিয়তেছে কার সরকার? শেখ হাসিনা। সে কি মসজিদ ইমাম সাহেবরে রাষ্ট্রপতি বানাইছিল, না তার খাচ্ছতের একজন লোকেরে বানাইছিল? অফকোর্স তাদের তার খাসলতের লোক যখন থাকে রাষ্ট্রপ্রধান, আর সরকার প্রধান বসে হয়েছে আরেক জায়গায়, হ্যাঁ, তাহলে দেশটা চলে কিভাবে? সেনাপ্রধান আবার বলছেন আমি দেশের দায়িত্ব নিলাম, 5ই আগস্ট বলছেন, হ্যাঁ, তাহলে 3টা শক্তি, তো 3টা শক্তি তো এক জায়গায় আসতে হবে। তা আপনি তো এখানে ইউনিটি নাই, আপনি রাষ্ট্রের ইউনিটি কি আশা করেন? এইখানেই তো আমরা এক হইতে পারলাম না। কিন্তু এখান থেকে তো আমাদের উত্তরণ হইতে হবে। উত্তরণ আপনি কিভাবে হবেন? আপনি রাষ্ট্রপতি, আওয়ামী লীগের রাষ্ট্রপতি, ইউনূস সাহেব ছাত্রদের অ্যাপয়েন্টেড, ছাত্ররা কারা? এনটি আওয়ামী লীগ। তা আপনি গণভবন কল্পনা করেন, যমুনায় থাকুক বা যেখানে, গণভবনই তো, গণভবন হইল আওয়ামী লীগ, আরে বঙ্গভবন হইল আওয়ামী লীগ, আর গণভবন হইল এনটি আওয়ামী লীগ। তাহলে সেনা প্রধান কোন জায়গায়? কথার কথা, আমি তর্কের খাতিরে বলছি আপনাকে। এক যে সেনাপ্রধানের কমান্ডের তো আন্ডারে তো প্রেসিডেন্টের আন্ডারে সেনাপ্রধান ডাইরেক্ট, হ্যাঁ, তাহলে আপনি আমাকে মিলিয়ে দেন না জিনিসটা। আর বাংলাদেশের আইনটা কীরকম? আপনি অ্যালকোহল খাইতে পারবেন না, নিষেধ। প্রতিদিন বারে যান, অ্যালকোহল পার্সেল হচ্ছে, অ্যালকোহল খাচ্ছে লোকে। আবার বলতেছে লাইসেন্স লাগবে। কি লাইসেন্স? হেলথ রিজন। কি গয়রহ? হেলথ রিজনে খাইতে হবে। তা আপনি কি আশা করেন? আপনি যদি আরও এক জায়গায় আসেন, এই যে গণমাধ্যমের ভাই একটা কথা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলছে, আই ডু নট সাপোর্ট ইট, কিন্তু আপনি যে প্রচারটা করলেন সেটা আপনি আরও ব্যাপকতা দিলেন কেন? এটা দরকারটা ছিল কি? নিউজ না হইলে কি হইতো? এটা তো রাষ্ট্রের কোনো ক্ষতি হচ্ছে না যে রাষ্ট্রের একটা ক্ষতি হচ্ছে। ইট ইজ এন ইন্ডিভিজুয়াল কেস। ফর এক্সাম্পল, আমি যদি এটা পেপারে না নিতাম কি হইতো? আপনার সাথে একটা মহিলার গ্যাঞ্জাম হয়েছে, একটা গার্লফ্রেন্ড সংক্রান্ত একটা ব্যাপার আছে, পত্রিকায় না নিলে কি হইতো? পত্রিকায় নিয়ে তো আপনি ওই বাসার বাচ্চা মেয়েটা আলাপ করতে যে মা তুমি আমার দোষ দাও, ওই ফোলাটা এত এটা করছে, কথার কথা। আপনি সব নিউজ ছাপতে নাই।
ওই যে আইয়ুব খার সময় একটা কথা ছিল, বলছিল সরকারের কোনো বক্তব্যের সমালোচনা করতে পারবা না নেগেটিভ অর্থে। তো পরদিন এক সাংবাদিক লিখছে, গতকালকে উনি যে সিদ্ধান্তটা দিয়েছেন সেটা ভালো করেছেন, যদি সেই সিদ্ধান্তটা না নিতেন তাহলে আলো ভালো করতেন। ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য স্ট্যান্ডার্ড অফ মিডিয়া। আপনি আমার মিডিয়ায়, আমি মিডিয়া কাউকে আমি করি না, মিডিয়া উনি খারাপ নো, আমি সবসময় যেটা আলাপ করতেছি, একটা ঝুড়িতে যদি আপনার এক ঝুড়ি আম থাকে, 2টা পছন্দ হলে যদি না সরান সব আমে পছন্দ ধরে। সুতরাং ভালোর সংখ্যা কিন্তু বেশি, খারাপের সংখ্যা কম। আমরা সেটা রিমুভ করতে পারি নাই বলে বাকিদেরকে পচাচ্ছে। যেমন সিএমএইচ যিনি চালান, একজন ব্রিগেডিয়ার জেনারেল, ইট রানস ভেরি ওয়েল। সিএমএইচ চালান, নিট অ্যান্ড ক্লিন, এভরিথিং ইজ সিস্টেমেটিক। ওই ব্রিগেডিয়ার সাহেব না ঢাকা মেডিকেল কলেজে বসান, দেখেন চালাইতে পারে কিনা, বহু ব্রিগেডিয়ার ব্যর্থ হয়ে গেছে, কারণ সিস্টেমটাই খারাপ। আপনার বন্ধু অনেস্ট পুলিশ অফিসার, ওনার বান্ধবী অনেস্ট ডাক্তার, কিন্তু উনি যখন একটা হাসপাতালে ঢুকতেছে ওই প্রতিষ্ঠান তাকে ধ্বংস করতেছে। রাইট, আমরা আপনার কাছে আসবো আবারও। আমি একটু মাহবুব ভাই আপনার কাছে যেতে চাই। অনেক ঘটনা রাজাক ভাই যেমনটি বললেন যে আসলে মামলা করার আগে পুলিশ চাইলে অনেক ঘটনা মুখে মুখেই কিন্তু সমাধান করে দিতে পারে। তো গণমাধ্যমের ক্ষেত্রে আসলে আমরা দেখি যে এরকমটি আসলে কখনোই হয় না, যেমনটি এই সিগারেট ইস্যুতে বা যে একেবারে ন্যূনতম সেন্সিটিভ যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলো আসলে অন্যভাবেও সমাধান করা যায় কিনা। আমি রাজাক ভাইয়ের সাথে মানে আগে একটু বলে নেই, তার আগের অনেক বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত। আর আপনি যেটা বলছেন এই প্রশ্নটার আগে আমি একটা বিষয় বলি, যে আমার এই ভাই যে বিষয়টা নিয়ে এসছেন, অন্য গণ অভ্যুত্থানের সাথে এই গণ অভ্যুত্থানের পার্থক্যের যে বিষয়টা নিয়ে এসছে, আমার কাছে মনে হচ্ছে আজকের সময় এসে অধিকাংশ রাজনৈতিক নেতারা, কর্মীরা না এবং শীর্ষ নেতারা এইটা গুলায় ফেলছেন। তারা কথায় কথায় বলছেন যে 90-এর গণ অভ্যুত্থানের পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারলে এখন কেন নির্বাচন দেওয়া যাবে না। তারা বলছেন 69 সালের গণ অভ্যুত্থানের পরে কেন, মানে তারপর তো নির্বাচন হয়েছে, তাহলে এখন কেন করা যাবে না। রাজাকি ভাই কারেক্টলি বলেছেন, ওই নির্বাচনের সাথে ওই গণ অভ্যুত্থানের সাথে এই গণ অভ্যুত্থানে আকাশ জমিন ফারাক। কারণ ওই গণ অভ্যুত্থানের পরে পুলিশ পালায় যায় নাই, সমস্ত প্রশাসন ঠিক ছিল, আর তারপরে একটা তত্ত্বাবধায়ক সরকার ছিল। আর এই গণ অভ্যুত্থানের পরে কি দেখলাম, বায়তুল মোকাররমের খতিব থেকে শুরু করে এমনকি সচিবালয়ের সচিব, বড় বড় কর্মকর্তারা পালিয়ে গেলেন, হাইকোর্টের চিফ জাস্টিস চোরের মতো অ্যাম্বুলেন্সে করে পালিয়ে গেলেন, এবং সমস্ত কাউন্সিলর, সমস্ত স্থানীয় মানে স্থানীয় পরিষদের যত রকম আছে, জেলা উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেলেন। তাহলে একটা কি হলো, শূন্যতা। এবং আরেকটা বিষয় হলো, অতীতের এই গণঅভ্যুত্থানের পরে ব্যাংক খালি হয়ে যায় না, ব্যাংকগুলোতে টাকা ছিল, ভল্টে টাকা ছিল, এবার টাকা ছিল না, তারা টাকাটা সরাই নিয়ে গেছে। তো এইরকম একটি অবস্থায় একটি নতুন সরকার এসছে, এবং তাও কিন্তু তত্ত্বাবধায়ক না, অন্তর্বর্তী সরকার। অন্তর্বর্তী সরকার তিনি এসে এই রকম একটি অবস্থায় 3 মাসের মধ্যে নির্বাচন দিতে পারেন না। আজকে যে রাজনৈতিক নেতৃত্ব, এখন কি মনে হচ্ছে যে নির্বাচনটা আসলে কবে দেওয়া উচিত? নির্বাচন কবে দেওয়া উচিত, এই যে যেটা বলা হচ্ছে যে শেখ হাসিনার বিচার ছাড়া, আসলে এত বড় গণহত্যাকারী, এই জনগণের আকাঙ্ক্ষা হচ্ছে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখা। তাকে ফাঁসির মঞ্চে না দেখে তাকে বিচারের না করে আরেকটি নির্বাচন করা মানে কি? কিন্তু বিচার ফাঁসিটাকে আড়াল করা। কিন্তু আইন তো তার আপন গতিতেই চলে, আইন তার আপন গতিতেই চলবে। এত লেন্দি করার কোনো সুযোগ আছে কিনা এই প্রেক্ষাপটে বাংলাদেশে? কথা হলো যে এটা বিশেষ ট্রাইব্যুনালে বিচার, দ্রুত বিচার করা সম্ভব, 6 মাসে বিচার করা সম্ভব, 1 বছরে বিচার করা সম্ভব, আমাদের ওয়েট করতে হবে। এই গণহত্যার প্রতীক শেখ হাসিনা, গণহত্যার সাথে কি নির্বাচনে কোনো কনফ্লিক্ট আছে আপনার মনে হয়? আমি মনে করি এর মধ্যে দিলে কোনো সমস্যা আছে কিনা? এর আগে নির্বাচন হয় কি করে? গণহত্যার বিচার ছাড়া নির্বাচনের কথা যারা বলছে, আমি মনে করি তারা সঠিক কথা বলছে না। তারা স্রেফ দ্রুত ক্ষমতায় যাওয়ার জন্য। কারণ একটা কথা মনে রাখতে হবে, এই গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য অভ্যুত্থান হয় না, রাষ্ট্র সংস্কারের জন্য হয়েছে। রাষ্ট্রের সংস্কার করতে হবে। আমার এই বোন বলছিলেন যে শুরুই করে নাই, কবে করবে? শুরু করে নাই ঠিক না, শুরু করেছে। সমস্ত কমিশন রিপোর্ট দিয়েছে, রিপোর্টের ভিত্তিতে রাজনৈতিক দলের সাথে আলাপ হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন সমস্ত রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে তিনি সংস্কারটা করবেন, অর্থাৎ তিনি এককভাবে কারো সংস্কার চাপিয়ে দেবেন না। তাই এখন রাজনৈতিক দলগুলোর সাথে প্রথম দফার আলোচনা হয়েছে, আরও আলোচনা হবে, এর ভিত্তিতে সংস্কারটা হবে। যেমন প্রশ্ন এসছে
এই সংবিধান থাকবে কি থাকবে না, নতুন সংবিধান হবে কি হবে না, সংবিধানের কতটুকু সংস্কার করা হবে। আবার দাবি এসছে না সংবিধান নতুন করে লিখতে হবে, দ্বিতীয় প্রজাতন্ত্র হবে, এবং খুব যৌক্তিক দাবি। কারণ আমাদের একজন রাজনৈতিক নেতা বলেছেন যে নতুন সংবিধান কেন হবে, দেশ কি অসুস্থ হয়েছে, এই রিপাবলিক কি অসুস্থ? অত্যন্ত সম্মানিত একজন বিএনপির স্ট্যান্ডিং কমিটির নেতা বলেছেন। আমি তার কাছে প্রশ্ন করতে চাই, রিপাবলিক যদি অসুস্থ না হতো তাহলে শেখ হাসিনাই তো থাকতো ক্ষমতায়। অসুস্থ হয়েছিল বলেই এদেশের ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে, তাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। তো কাজেই একটা অসুস্থ অবস্থা, সংবিধান নিয়ে পলাতক হয়েছে, সংবিধান নিয়ে পলাতক হয়েছে। তো এইরকম একটি অবস্থায় আমাদের রাজনৈতিক নেতৃত্বের এই ধরনের মানে অদূরদর্শী, এই ধরনের ক্ষমতা লিপ্সু কথাবার্তা থেকে আমাদের বিরত থাকতে হবে। এবং আমি মনে করি, ব্যক্তিগতভাবে মনে করি যে আজকের যে অবস্থা, ইচ্ছা করলেই এখন নির্বাচন, আচ্ছা নির্বাচন করবে কারা? পুলিশ লাগে, বিজেপি লাগে, তারপরে আপনার আনসার লাগে। আপনার কি আনসার আছে? কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারবেন কবে নাগাদ আপনি এটাকে ঠিক করতে পারবেন? আনসার লাগে, আমার থেকে বের হয়ে আসবে কবে স্বাভাবিক হবে? আমি বলছি নির্বাচন করতে আইন শৃঙ্খলার বাহিনী লাগে। আনসার বাহিনী এখন হচ্ছে যুবলীগ বাহিনী বা ছাত্রলীগ বাহিনী। পুলিশ বাহিনীতে যুবলীগ ছাত্রলীগের প্রাধান্য রয়ে গেছে, অর্ধেক পুলিশ নাই, কিছু পুলিশ পালিয়ে গেছে, এখনো জয়েন করে নাই। প্রশাসন যে সচিবালয়, প্রশাসনের কেন্দ্রস্থল সচিবালয়, এখানে শেখ হাসিনার দোসররা, স্বৈরাচারের দোসররা রয়ে গেছে, এক অংশ পালাই গেছে। কোথাও কোনো এইগুলো ঠিকঠাক না করে যদি একটা নির্বাচনের ব্যবস্থা করা হয়, একটা রক্তাক্ত পরিবেশ তৈরি হবে। আচ্ছা, রক্তাক্ত পরিবেশ। আমরা এখান থেকে যাবো একটু অ্যাডভোকেট মুন্নি আপা আপনার কাছে। আপনি বাংলাদেশে এখন আসলে মানুষ কতটুকু নিরাপদ রয়েছে এবং আসলে এইভাবে এখান থেকে নির্বাচনের স্বাভাবিক পরিবেশ তৈরি করতে কত সময় লাগতে পারে আপনার মনে হয়? আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি, এতে করে অ্যাকচুয়ালি প্রত্যেকে শঙ্কিত যে এই সরকার আদৌ সংস্কার শেষ করতে পারবেন কিনা। হ্যাঁ, সংস্কার কমিশনগুলো জমা দেওয়া হয়েছে ঠিকই, তারপরে উনি একটা বক্তব্য বলেছেন সংস্কার এখনো শুরুই করেননি। আমরা সর্বক্ষেত্রে একটা কথাই সবসময় বলি, সব জায়গায় আছে, আমাদের 31 দফা রাষ্ট্র কাঠামোর মধ্যেও আছে 70 অনুচ্ছেদের যে সংশোধন, এটা করতে হবে। আর ডেমোক্রেসি কখনোই অসুস্থ হতে পারে না, ডেমোক্রেসিকে অসুস্থ বানানো হয়েছে। যেমন ফ্যাসিস্ট হাসিনা পায়ের নিচে কনস্টিটিউশনকে রেখে দেশ পরিচালনা করেছেন, এটা কোনো আইন না, এটা ফ্যাসিস্ট রিজিমের তৈরি করা একটা শাসন ব্যবস্থা, যেখানে বিরোধী দলকে কিভাবে দমন করানো যায়, নিজের দলের মানুষের নেতাকর্মীকে কিভাবে উপরে উঠানো যায়। যেমন গত সপ্তাহে দেখা যাচ্ছে যে ডিজিএফের প্রধানের 2.5 কোটি টাকা তার কাছ থেকে, উনি যদিও সাবেক, তার কাছ থেকে জব্দ করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা ডেমোক্রেসির দোষ দিয়ে তো লাভ নেই, যে আমরা যে এই যে সংবিধানটাকে পরিবর্তন করা চারটিখানি কথা না, সংশোধন তো করতে হবে না, সংশোধন করতে হবে। বিশেষ করে 70 অনুচ্ছেদকে এমনভাবে এটাকে জলাঞ্জিত করা হয়েছে, পিষ্ট করা হয়েছে, এটাকে অবশ্যই পরিবর্তন করতে হবে রাষ্ট্র কাঠামো। এটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব। কত সময় আপনারা দিতে চান এটি পরিবর্ধন বা পরিমার্জনের জন্য? মানুষ তো শঙ্কিত, যেহেতু মানুষের প্রধান যে চাওয়া আইন শৃঙ্খলা বাহিনীর যে সুস্থ পরিবেশ একটা, আর একটা হলো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, এই দুইটা একটারও যে এখানে আমরা আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আসেনি, সেক্ষেত্রে জনগণ শঙ্কিত অ্যাকচুয়ালি কতদিনের মধ্যে এই সংস্কার সম্ভব। এই যে সিন্ডিকেট তৈরি হয়েছে দ্রব্যমূল্য নিয়ে, এই সিন্ডিকেটটা তো এখন পর্যন্ত এই সরকার ভাঙতে পারেনি, এই সরকারই পারত সহজে ভাঙতে, যেহেতু পারে নেই সে কারণে সাধারণ মানুষের বক্তব্য যে হয়তোবা একটা নির্বাচিত সরকার পারবে এই সিন্ডিকেট ভেঙে দিতে, তাহলে আমার মনে হচ্ছে গণতন্ত্র চর্চাটা শুরু হবে। আইন শৃঙ্খলা বাহিনী যেখানে অধিকাংশ পুলিশ পালিয়ে গেছে, অনেকে এখনও জয়েন করেননি, এবং যারা আছে বিভিন্ন পার্টিতে তারা এখন পর্যন্ত নতুন নতুন পুলিশ, কিছু আছে স্টুডেন্ট, কিছু নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তারা ঠিকমতো জায়গা চিনে না, এরিয়া চিনে না, যে কারণে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক অবনতি হয়েছে। এটা বিভিন্ন কমিশনারের কথা, কিন্তু মোটা দাগের কথা বলতে গেলে একটাই কথা, যে আমরা সাধারণ জনসাধারণ মানুষ, সাধারণ পাবলিক যেটা চায় যে দ্রব্যমূল্য এবং হলো আইন শৃঙ্খলা, এই দুটা যেহেতু নিয়ন্ত্রণের বাইরে, সেক্ষেত্রে সংস্কার
কতটুকু হবে এটা নিয়ে সবাই খুব আশঙ্কায় আছে। কিন্তু নির্বাচনের পরিবেশ না আসলে তো নির্বাচন সংগঠন করা সম্ভব না। নির্বাচনকে একটা নির্বাচন দেওয়ার জন্য আমরা যেটা মনে করি অলরেডি 33 জন করেছেন, সেট আপ করেছেন। তো সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সংস্কার করে আমি মনে করি যে নির্বাচন ওইদিকে এগোনো উচিত। শুধুমাত্র যেহেতু আমাদের স্বাভাবিক দৃষ্টিকোণ আইন শৃঙ্খলা, এটাও যেহেতু আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এবং দ্রব্যগুলোর নিয়ন্ত্রণ, এটাই আমাদের সবচেয়ে বড় চাওয়া ছিল। দুইটার একটাই যেহেতু আমাদের নিয়ন্ত্রণে আসেনি, সেক্ষেত্রে আমাদের দাবি, আমার মনে করি যে আপামর জনসাধারণের দাবি হলো শুধু নির্বাচন কমিশনকেই সংস্কার করে নির্বাচন দেওয়া উচিত। তখন হয়তোবা একটা নির্বাচিত সরকার। কথা বলছিলাম আমরা জনাব অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম বিরতির আগে যে এক একজনের চাওয়া পাওয়া এক এক রকম দেখছি, এবং যেখানে কেউ আসলে যুক্তি বা কোনো ধরনের লজিকের ভেতরে নেই, লজিক আবেগের মধ্যে রয়েছেন, এবং কেন এমনটি হচ্ছে তার আগে একটু ছোট্ট করে আপার দুইটা কথা একটু অ্যাড করে তারপর অবশ্যই আপনি তিনটা পর্বের কথা, ত্রিমুখী একটা বিষয় বলেছেন, সেটা পরে আসছি। সিন্ডিকেটের কথা বলছেন আপা। সিন্ডিকেট গত 16 বছর যাবৎ সিন্ডিকেট কারা লালন করছে? আওয়ামী লীগ পতিত সরকার। মুন্সি সাহেব, উনি টিপু মুন্সি, উনি বলতেন যে সিন্ডিকেট আমরা কিছু করতে পারতেছি না, পরিষ্কার বলছে। আচ্ছা, প্রশ্ন হচ্ছে সেই আওয়ামী লীগ যখন পতিত হইল, আমি নিশ্চিত করে বলতে পারি সেই সমস্ত জায়গাগুলো খালি হয়ে গেছে। চাঁদাবাজি বলেন, সিন্ডিকেট বলেন, কিন্তু সেই শূন্যস্থান পূরণ করেছে কারা? দিস ইজ মাই কোশ্চেন। খালি নাই, পূরণ করেছে কারা? যারা শক্তিধর নিশ্চয় তারাই। আমার অত দরকার নাই তো, যারা পূরণ করেছে তাদের কাছে দেশ নিরাপদ কিনা। সিম্পল, আপনি একবার বুঝে নেন কারা সিন্ডিকেট। দুই আসেন আইন শৃঙ্খলা বাহিনী। দুইটা কারণে সক্রিয় হবে আইন শৃঙ্খলা বাহিনী। নাম্বার ওয়ান, ইফ ইউনুস ইজ রিমুভড, কালকে ইউনুস সাহেবের ধাক্কা দা বাইর করে দেন, রাজ্জাকিরে বসান, সমস্ত প্রশাসন নামবে, আরামসে কাজ করবে। তাহলে কি আমি বেশি যোগ্য? নো, আমাকে ভর্তা বানাইতে পারবে প্রশাসন। এই জন্যে ইউনুস সাহেবের লোম টাচ করতে পারতেছে না কেউ। বাংলাদেশে ইউনুস সাহেবের লোম টাচ করার কোনো লোক নাই। আমি যদি প্রধান উপদেষ্টা আর ইউনুস সাহেব যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানায় রাখি, তাও একই কাজ হবে। হিজ প্রেজেন্স ইন দ্য স্টেট ইজ এনাফ। আরেকটা যদি বলেন যে ইউনুস সাহেব থাকবে না, নির্বাচন হবে, ইউনুস সাহেব থাকবে অন্য কোন প্রক্রিয়ায়, রাষ্ট্রপ্রধানরে সরাই দেন, তাতে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে। কারণ আইন শৃঙ্খলা বাহিনী দেখতেছে অর্ধেক আমাদের আছে। কারণ গেজেট অফিসারের চাকরি যায় রাষ্ট্রপতির কলমের খোঁচায়, চাকরি অ্যাপয়েন্টমেন্ট হয় তার কলমের খোঁচায়। হি ইজ অ্যালাইভ, সে আছে। সুতরাং ভয় তাদের কম। আপনি চাকরিচ্যুত করতে পারতেছেন না, স্বাক্ষরটা কিন্তু রাষ্ট্রপতি করবে। এবং আমরা অতীত দেখছি যখন মাঠে মার্শাল মানে আর্মি নামে, তারপরে কাজ হয় না। দিস ইজ ফার্স্ট টাইম। মেএসটিসি পাওয়ার দেওয়ার পরও যখন আর্মি কাজ করতে পারে না, নাথিং, এটা আই ওয়াশ, সিগন্যাল আছে, করবা না, তা নইলে হয় না কেন? মাই কোশ্চেন ফিনিশ নেই। এইবার আসেন আপনার তিনটা চ্যাপ্টার। বাংলাদেশে ছাত্ররা বিদায় দিয়ে দিছে, ছাত্র আসে মেইনলি, তাদের ফোকাস সবাই একত্র হইয়া আইসে কি করছে, হাসিনাকে সরাই দিয়ে আমাকে বসায় দিল। বসায় দেওয়ার পর কি হইল? সেকেন্ড ধাপটা আসলো যে রাষ্ট্রপতিকে সরাইতে হবে, কারণ তো মসজিদের ইমাম না, আগেও বলছি এখনো বলছি। সে হলো দোসর। তাকে যখন অপারেশন করতে গেল, তখন একটা বড় দল বলল তাকে অপারেশন করলে সাংবিধানিক সংকট হবে। আমি আসমান দিয়ে বললাম, শেখ হাসিনার সরাইলে কি সাংবিধানিক সংকট হয় না? আপনি এখানে সাংবিধানিক সংকট হয়ে গেল। আমি তো এই রাজনীতিবিদের আই ক্যানট ফেইথ। বিপ্লব পরবর্তী আবার আসলে প্রশ্ন আসে কেন? হ্যাঁ, তার ঘাড় ধরে বের করে দিতে হবে। আচ্ছা, এরপর যখন এই ছাত্র একটা শক্তি হইল, এখন বিশাল শক্তি, কিন্তু ছাত্ররা কেন ছাত্ররা শক্তি সেটাও বলে দিচ্ছি। যেহেতু প্রশাসন মাঠে নাই, বাংলাদেশের সব রাজনৈতিক দল যেই ক্ষমতায় থাকুক, মাঠে তার রাজনৈতিক কর্মী কিন্তু থাকে। তার মানে রাজনৈতিক যে দলটা ক্ষমতায় যায়, তার মাঠের শক্তি তার কর্মী বাহিনী। ইউনুস সাহেবের সেটা নাই। তা আপাতত ইউনুস সাহেব না বললেও এই ছাত্ররা তার পক্ষে কাজ করবে। এই জন্য করবে, ইউনুসের নিয়োগকর্তা তারা। এক, দুই, প্রশাসন ইউনুস সাহেবের নন কোঅপারেট করে অ্যাবসলুটলি। শেখ হাসিনা ওভারসিজ বৈশে বৈশে যখন বলছে 2 মাসে ফেলে দিব, পুলিশের উপর একটা আস্থা আসছিল পুলিশের, আমাদের উনি ফেরত আসতেছেন। 7 মাস পার হওয়ার পর কিন্তু পুলিশ কিছু নামতেছে মাঠে, হায় রে আল্লাহ, এ তো মহামুসিবত, 2 মাসে তো কিছুই হয় নাই। তারপরে
25 তারিখে যে সেনাপ্রধান ভাষণ দিল, আমি মনে করি নতুন দল গঠন করার ব্যাপারে সেনাবাহিনী এটা অনুপ্রেরণা হিসেবে ছাত্রদের নেওয়া উচিত। লং রানে বলবে আপনার কথায় আমরা এই দল গঠন করছি। কেন? আপনি বলছেন স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে এবং বলছেন যে আপনার কিছু করার থাকবে না। তো আপনি যখন কিছু করার থাকবে না তখন আমার সমাজ গড়ে তুলতে হবে। সুতরাং এই ছাত্ররা সেই জন্য গড়ে উঠছে। এই কথা যদি বলে কিছু করার থাকবে না, আমি তো বলি এইটাই তাদের বলা উচিত। 2 নম্বর, শেষ পর্যায়ে চলে আসছি আমরা, সময় একেবারে। 2 নম্বর আসেন, এখন বলছেন কারা কারা সংস্কার চায়, কারা কারা স্থানীয় নির্বাচন আগে চায়, কারা বিচার আগে চায়। ত্রিমুখী লড়াই হবে। এই ত্রিমুখী লড়াই কারণে আপনি ইউনূস সাহেব দেখবেন আজকে বিএনপির কথা বলছেন, নির্বাচন হয়তো সংসদটাই আগে দিবে, কিন্তু এই ছাত্ররা যদি না মানে আপনি কি করবেন? রাজনৈতিক অধিকার তার। কারণ আমি এই ছাত্র দল করব তা না, আমি মানসিকভাবে তাদেরকে সাপোর্ট করি। এই কারণে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি দাঁড়াইছে। এছাড়া এক্সিস্টিং কোনো দলকে আমি সেভাবে দেখি নাই। সব দলের একত্র উচিত ছিল একটা জায়গায়, যে শেখ হাসিনার এবং ওই স্বৈরাচারের বিচারটা অন্তত করো। সেই একটা জায়গায় যদি একমত হইতো, এই ছাত্র দল গঠন করতে নাও পারতো। সুতরাং এই ছাত্র দল গঠন করার দায় ওদেরকে নিতে হবে যারা এক্সিস্টিং দলগুলো ছিল। সুতরাং এটার দায় তারা। এখন ইউনূস সাহেব যদি নির্বাচন দেয়, আমি মোটামুটি নিশ্চিত নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ 3টা ফোর্স প্যারালালি চলবে। ছাত্রদের একটা ফোর্স, এই রাজনীতিবিদদের একটা ফোর্স, পাশাপাশি আপনি যদি মনে করেন মাঠে যে আইন শৃঙ্খলা বাহিনী নাই, সেখানে সেনাবাহিনী প্রধান, উনি একটা রেজিমেন্টেড ফোর্স, উনি একটা শক্তি। ওনার এই 3টার সমন্বয় না হওয়া পর্যন্ত আপনি বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত, আমি লিখে দিতে পারি। ধন্যবাদ আপনাকে। আমরা প্রয়োজন আবার আসবো, যদিও আমাদের সময় একেবারেই শেষ পর্যায়ে। জনাব মাহবুব আলম, আপনার কাছে আরেকবার যেতে চাই যে আসলে এখন তাহলে কি করণীয়, গণমাধ্যম কিংবা আইন শৃঙ্খলা বাহিনীর আসলে কি করণীয়? আসলে গণমাধ্যমের এখানে কিছু করার নাই। গণমাধ্যম জনমত তৈরি করার জন্য যে করার দরকার সেটা করছে। যেমন মানে সেকেন্ড রিপাবলিকের কথা বলছে গণমাধ্যম, কিন্তু এটা মানে হাইলাইট করছে। এবং মানে আজকেও বোধহয় কোনো পত্রিকায় পোস্ট দেখলাম, তো কোনো টেলিভিশনও, তো গণমাধ্যমে এই কাজটা করছে। কিন্তু এই কাজটি করতে হবে আমাদের রাজনৈতিক নেতৃত্বকে। কিন্তু আমি আগেই বলেছি, আমাদের রাজনৈতিক নেতৃত্ব, রাজনৈতিক দল, বিশেষ করে রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব বা ব্যক্তিরা, তারা কেন জানি না তারা প্রপার অ্যাক্ট করতে পারছেন না। এবং নির্বাচনের যে ব্যাপারটা, দ্রুত নির্বাচন, আসলে এটা তো ইন্ডিয়ান ইস্যু। ভারত চাচ্ছে দ্রুত নির্বাচন হোক। তারা বলছে নির্বাচিত সরকারের সাথে তারা সম্পর্ক ভালো করবে। অর্থাৎ আমার ভাই যে বললেন, রাজাকি ভাই যে বললেন যে ভয়টা হচ্ছে ইউনূস সাহেব, আমি এই কথাটা বলেই শেষ করব। আসলে ভারতের ভয়টা হচ্ছে ইউনূস সাহেব। ইউনূস সাহেবকে তিনি কিছু করতে পারছেন না। ভারত এখানে একটু দুর্বল সরকার হবে, নির্বাচিত সরকার হলো সেটা খুবই দুর্বল সরকার হবে, যেই হোক। কারণ ইউনূস সাহেবকে কিছু করা যায় না। তার আন্তর্জাতিক যে মানে পরিচিতি আমরা দেখেছি, অতীতে আমরা দেখেছি, এই মাত্র কয়েক মাসে দেখেছি ইউনূস সাহেব কী করতে পারেন আর কি করতে পারেন না। কাজেই দ্রুত ইউনূস সাহেবকে সরায় একটা নির্বাচিত সরকার আসলে এটা ভারতের লাভ। আর আমাদের দেশের ক্ষমতালিপ্ত রাজনৈতিক নেতারা এই ফাঁদে পা দিচ্ছে। এই ফাঁদ থেকে আমাদের বেরিয়ে আসা উচিত। এবং আমি মনে করি জনগণের আকাঙ্ক্ষা যে বিচার, গণহত্যার বিচার না করে এই নির্বাচনটা কোনো অবস্থায় নির্বাচনের দিকে যেতে পারে না, এটা জাতির ক্ষতি হয়ে যাবে। আর আমি একটু আগে বলেছি যে রক্তাক্ত, কেন রক্তাক্ত হবে? আপনারা জানেন পতিত স্বৈরাচার আওয়ামী লীগের হাতে কোটি কোটি টাকা। একজন ওয়ার্ড কাউন্সিলর, সে 1000 কোটি টাকার মালিক। নির্বাচনে এরা টাকাটা খরচ করবে নির্বাচনে পরিবেশ বিঘ্নিত করতে। আমাদের প্রতিবেশী দেশ ভারত, তারা এই নির্বাচন ভণ্ডুল করতে সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেখানে অর্থের কোনো অভাব হবে না। আমাদের দেশে কিছু মানুষ আছে, সব দেশেই থাকে, দুর্বৃত্তদের হাতে তারা টাকা তুলে দেবে, অস্ত্র তুলে দেবে। আমরা নির্বাচন করতে পারবো না। আমরা একটু মুন্নাফার কাছে যেতে চাই। মুন্নাফা, আপনি শুনছিলেন যে আসলে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। খুবই সংক্ষেপে আমরা তাহলে কিভাবে নির্বাচন, সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, রক্তাক্ত যাতে না হয় নির্বাচনের পরিবেশ, সেটির জন্য কি করা উচিত? আসলে অ্যাকচুয়ালি কোনো স্বাধীনতাই কোনো রক্তের বিনিময় ছাড়া হয় না। কত কত রক্তের বিনিময়ে আমাদের মহান মুক্তিযুদ্ধ আমরা পেয়েছি। তারপরে কিন্তু নির্বাচনের জন্য কি রক্ত ঝরাতে হবে? না, নির্বাচনের জন্য না। নির্বাচন তো একটা ডেমোক্রেসি চর্চা করতে হলে অবশ্যই নির্বাচন লাগবে। আমাদের যদিও এই যে আমি রাজ্জাকি ভাই এবং মাহবুব ভাই দুজনের সাথে আমি একমত যে হ্যাঁ, ডক্টর ইউনূসের সাথে এনডিআর যে বিভেদ সেটি হয়তোবা
উনি যতদিন আছেন ততদিন সেই অবস্থা ইয়ে থাকবে না, সহনীয় পর্যায়ে থাকবে না। কিন্তু একটা নির্বাচনী দল যখন ক্ষমতায় আসবে তখন তারা ওই সুযোগটা নেবে। সবই সত্যি, কিন্তু আমার কথা একটাই যে ইন্ডিয়ার সাথে আমাদের এক্সট্রাডিকশন ল আছে, যে শেখ হাসিনাকে ফেরত নেওয়ার একটা দীর্ঘমেয়াদী একটা প্ল্যানিং, এটা সময়ের বিষয়। আমরা তাকে আনবো, এটা আমাদের সবারই স্বপ্ন যে ফ্যাসিস্ট হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা। শুধু ফ্যাসিস্ট হাসিনার দোষর যারা আছেন তাদেরকেও আমরা দেশে ফিরিয়ে আনি, তাদের অবশ্যই বিচারের আওতাধীন আনতে হবে। এটা দীর্ঘ প্রক্রিয়ার বিষয়, আমরা সব দিকেই করতে হবে। তবে আমার কাছে একটাই সবচেয়ে প্রাপ্তির বিষয় হলো আপাময় জনসাধারণের পক্ষ থেকে আমি একটা কথাই বলতে চাই, মানুষ চায় শান্তিতে বেঁচে থাকতে, কম খাক বেশি খাক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকতে। সারা বিশ্বে যখন রমজানের সময়টাতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ থাকে, কমিয়ে দেয়, কিন্তু বাংলাদেশে একমাত্র জায়গায় যেখানে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে চলে যায়, সিন্ডিকেট এবং বিভিন্নভাবে তারা বাজার তো সেক্ষেত্রে আমি চাইবো যে সর্বাঙ্গীনভাবে আমাদের রাজনৈতিক দল এবং ইন্টারিম গভর্নমেন্ট যা আছেন সম্মিলিতভাবে, এবং আমাদের আরেকটা পাওয়ার যে আছেন ওয়াকারুজ্জামান সাহেব, সবাই মিলে একটা ভালো একটা নির্বাচন এবং গণতন্ত্র চর্চার প্রক্রিয়ার দিকে আমরা যাব। এটা আমাদের সবচেয়ে ধন্যবাদ আপা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রাজ্জাকি ভাই, অনেক কথা বলার ছিল অল্প সময়, 1 ঘন্টার মধ্যে আসলে এত আলোচনা হয় না। মাহবুব ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তবে প্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন তাদের প্রত্যেককেই আবারও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময় এশিয়ান টেলিভিশনের পর্দায় টেবিল টকে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।